তোমরা জানো যে অর্গানিক কেমিস্ট্রি মেইনলি এটা কোভ্যালেন্ট বন্ডের কেমিস্ট্রি এটা। তো এখানে মেইনলি যে কোভ্যালেন্ট বন্ড ব্রেকিং এন্ড মেকিং যেটা হয় সেইটাকে নিয়েই টোটাল তোমার অর্গানিক কেমিস্ট্রির যত রকম ডেভেলপমেন্ট বা যত রকমের কেমিস্ট্রি বলতে পারো শুধুমাত্র কোভ্যালেন্ট বন্ডকে নিয়েই। এবার সায়েন্টিস্টরা শুধুমাত্র কোভ্যালেন্ট বন্ড ফর্মেশনে ইন্টারেস্টেড না, সায়েন্টিস্টরা যে একটা কোভ্যালেন্ট বন্ড কিভাবে ফর্ম হয় সেইটার প্রতি আরো বেশি ইন্টারেস্টেড, কিভাবে একটা বন্ড ফর্ম হয়, যেটাকে তুমি রিঅ্যাকশন মেকানিজম নামে বুঝতে পারবে পরবর্তীকালে, এবং যার ডিটেইলস স্টাডি আমরা আস্তে আস্তে দেখবো। তো এইখানে এই যে জেনারেল অর্গানিক কেমিস্ট্রির মধ্যে সায়েন্টিস্টরা যেটা ইন্টারেস্টেড সেটা হচ্ছে তোমরা দেখবে বিভিন্ন রকমের রিঅ্যাকশন আমরা দেখতে পাবো। যেমন এখানে আমি একটা রিঅ্যাকশন লিখছি, ধরো এ থেকে বি, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি রিঅ্যাক্ট্যান্ট, এটাকে বলি প্রোডাক্ট। হ্যাঁ, এটা হচ্ছে দেখো ওয়ান স্টেপ বিক্রিয়াটা আছে এ থেকে বি, এটা হচ্ছে সিঙ্গেল স্টেপ বিক্রিয়া যেখানে মিডলে আর কোনো স্টেপ নেই। সেখানে এই ধরনের বিক্রিয়াকে বলা হয় এলিমেন্টারি বিক্রিয়া, এলিমেন্টারি রিঅ্যাকশন। আবার আমরা এক ধরনের রিঅ্যাকশন করব যেটা হলো তোমার এর পর দেখবা মিডলে কোন রকমের কোন হয়তো রিঅ্যাকশনটা একটা ইন্টারমিডিয়েটের মাধ্যমে গেছে, অর্থাৎ রিঅ্যাকশনটা মাল্টি স্টেপে ঘটছে। ইন্টারমিডিয়েট ধরো এটা কোন একটা ইন্টারমিডিয়েটের মাধ্যমে যাচ্ছে, তারপরে গিয়ে আমি এই প্রোডাক্টটাকে পাচ্ছি। তাহলে এই বিক্রিয়াটা কি অনেক স্টেপে হতে পারে, মাল্টি স্টেপে হতে পারে। তাহলে এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলবো? এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো কমপ্লেক্স রিঅ্যাকশন। এখানে বেসিক্যালি কি হয় যে এখানে বেসিক্যালি আমরা জানি যে রিঅ্যাকট্যান্টের উপর যদি আমরা একটা রিএজেন্ট অ্যাড করি যার সাথে রিঅ্যাকট্যান্টটা রিঅ্যাকশন করবে, তারপরে আমরা এই প্রোডাক্টটাকে পাই। তো এই যে দুটোর মাধ্যমে আমরা দেখলাম যে অর্গানিক কেমিস্ট্রিতে একটা রিঅ্যাকশন কিন্তু মানে ডাইরেক্টলি এ থেকে বি ফর্ম হতে পারে, যেটাকে আমরা এলিমেন্টারি রিঅ্যাকশন বলছি। আবার একটা ক্ষেত্রে কি হতে পারে, এটা বিভিন্ন স্টেপের মাধ্যমে বিভিন্ন জায়গায় স্টপ হয়ে হয়ে আস্তে আস্তে মানে বিভিন্ন রকম হল্ট থাকবে। স্টেশনে যেমন বিভিন্ন রকম হল্ট থাকে, একটা রেল স্টেশনে তুমি যাওয়ার একটা ফাইনাল ডেস্টিনেশন থাকে, তার আগে অনেকগুলো হল্ট স্টেশন যেমন থাকে, সেরকম রিঅ্যাকশনের মাঝেও যে ফাইনাল প্রোডাক্টে যাওয়ার আগে অনেকগুলো হল্টের মতো স্টেশন হল্ট থাকবে, যেখানে রিঅ্যাকশনটা আস্তে আস্তে যেটাকে আমরা কি বলবো ইন্টারমিডিয়েট। তো ওই ইন্টারমিডিয়েট গুলো ভীষণ রিঅ্যাক্টিভ হয়, যা এবার যেটা হচ্ছে এই ইন্টারমিডিয়েটের উপরই একটা রিঅ্যাকশনের টোটাল যে মেকানিজম বা ক্রিয়া কৌশল যেটা সেটা পুরোপুরি নির্ভর করে। তো এইগুলোকে বোঝার জন্য আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যে প্রসেসগুলো হাঁটবো, সেটা হচ্ছে পরের যে প্রসেস সেটা আমরা দেখবো যে তোমার ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট যেটা হয় বিভিন্ন এর ক্ষেত্রে বন্ডের ক্ষেত্রে। যেমন পরের যেটা আমি দেখবো যে ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট ইন কোভ্যালেন্ট বন্ড। তোমরা জানো যেগুলো কোভ্যালেন্ট বন্ড হয়, যেমন সাপোজ এখানে আমি একটা H বন্ড H লিখলাম, তো এখানে কিভাবে বন্ড ফর্ম হয়? ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে কোভ্যালেন্ট বন্ড ফর্ম হয়, এগুলো আমরা জানি কেমিক্যাল বন্ডিং থেকে। তো এই যে কোভ্যালেন্ট বন্ড এটা যে ফর্ম হয়েছে, এখানে দুটোই হচ্ছে সেম টাইপের এলিমেন্ট, অর্থাৎ এখানে এদের মধ্যে কোন রকমের কোনো ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স নেই। যেহেতু এদের মধ্যে কোনো ইলেকট্রনের ডিফারেন্স নেই, তাহলে এদের মধ্যে কোনো চার্জ ক্রিয়েট হবে না, সেটা এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা নন পোলার বলি। আবার তুমি এখানে সেম এলিমেন্ট না নিয়ে একটা আলাদা এলিমেন্ট নাও, তাহলে এই যে ইলেকট্রন শেয়ারিং যেটা থাকবে সেটা যেটা মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট তার দিকে শিফটেড থাকে। এটা আমরা জানি যেহেতু এর ইলেকট্রোনেগেটিভিটি হাই, অর্থাৎ ইলেকট্রনের প্রতি এর অ্যাফিনিটি হাই, সেই জন্য এই যে বন্ডের ইলেকট্রন যেটা সেটা কিছুটা ক্লোরিনের দিকে শিফটেড থাকে, অর্থাৎ ক্লোরিন একটা ইলেকট্রনের জোড়টাকে নিজের দিকে টেনে রাখে। সেই জন্য এটাকে আমরা কি বলি? পার্সিয়াল পজিটিভ, এটাকে বলি পার্সিয়াল নেগেটিভ। যে চার্জ ক্রিয়েট হওয়ার জন্য এটাকে আমরা কি বলি? পোলার। এইবার হচ্ছে এই যে চার্জের যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেইটা কি কারণে হচ্ছে বা কোন কোন ইফেক্টের ফলে হচ্ছে, সেইটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট, এবং এটা কত ভাবে হতে পারে।
তো এই যে প্রসেসটা, এই যে কত রকম ভাবে এই ইলেকট্রনের ডিসপ্লেসমেন্টটা হতে পারে সেটা আমরা দেখব। তো এটা মেইনলি দুই ধরনের ডিসপ্লেসমেন্ট আমরা দেখব, একটা হচ্ছে পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট আর একটা তোমার ভাবে টেম্পোরারি ডিসপ্লেসমেন্ট। তো এই যে ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট একটা কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে হয়, সেইটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট আর একটা হচ্ছে টেম্পোরারি। পার্মানেন্ট ডিসপ্লেসমেন্টের মধ্যে যেগুলো মেইনলি কাজ করবে, যেটা তোমার হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট, দুই নম্বর হচ্ছে রেজোনেন্স, তিন নম্বর হচ্ছে তোমার হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন টেম্পোরারির মধ্যে যেটা পড়ছে, টেম্পোরারির মধ্যে সেটা হচ্ছে তোমার ইলেকট্রোম্যানিক এফেক্ট। ইলেকট্রোম্যানিক এফেক্ট। তো ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট একটা কোভ্যালেন্ট বন্ডের মধ্যে পাঁচ রকম ভাবে একটা ইলেকট্রনের শিফটিং হতে পারে একটা কোভ্যালেন্টের মধ্যে। একটা হচ্ছে তোমার ইন্ডাকটিভ ওয়েতে, একটা হচ্ছে রেজোনেন্স, আর একটা হাইপার কনজুগেশন, আর একটা হচ্ছে ইলেকট্রোম্যানিক এফেক্ট। তো এই যে বিভিন্ন ধরনের যে ডিসপ্লেসমেন্ট কথা এখানে আমরা ডিসকাস করব, আজকে যেটা আমরা মেইন ডিসকাস করব সেটা একটা পার্ট, সেটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। আর এই যে বিভিন্ন প্রসেস আমি এখানে বলছি যে ইন্ডাকটিভ এফেক্ট, রেজোনেন্স, হাইপার কনজুগেশন, এগুলো টোটাল অর্গানিক কেমিস্ট্রিকে কন্ট্রোল করবে। অর্থাৎ জিও অর্গানিক কেমিস্ট্রি যে 11 12 এর যত এরিয়া আছে সব জায়গায় এদের গুরুত্বটা অপরিসীম। মানে সমস্ত রিঅ্যাকশন গুলোকে কোন প্রোডাক্ট হবে বা কোন প্রোডাক্ট হবে না, কোনটা স্টেবল বেশি কোনটা আনস্টেবল, সবগুলো কিন্তু এদের মাধ্যমে আমরা সেগুলোকে ডিফাইন করতে পারবো। এবং কার অ্যাসিডিটি বেশি, কার বেসিডিটি বেশি, এই সমস্ত কিছু যে প্রপার্টিজ আছে, ফিজিক্যাল প্রপার্টি যেগুলো আছে একটা কোভ্যালেন্ট কম্পাউন্ডের বা অর্গানিক কম্পাউন্ডের, সেগুলো কিন্তু আমরা এই এফেক্টের মাধ্যমে ডিসকাস করতে পারবো। তো আজকে যেটা মেইনলি ডিসকাস করব সেটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। দেখো ইন্ডাকটিভ এফেক্টটা আমরা কিভাবে আলোচনা করতে পারি। এটা খুবই একটা সিম্পল প্রসেস। প্রথমে যদি আমি কার্বনকে নিই এবং কার্বনে যদি আমি একটা চেন নিই এবং তার সাথে যদি আমরা একটা সাপোজ হ্যালোজেন যে কোনো পরমাণু যদি আমি অ্যাড করি, জাস্ট ফর এক্সাম্পল ক্লোরিন, তাহলে আমরা কি দেখতে পাবো, এই যে স্কিমটা যেটা আমি ড্র করেছি সেখানে দেখতে পাচ্ছি আমি এখানে একটা আছে কার্বন আর একটা আছে হ্যালোজেন। এই দুটোর মধ্যে আমরা জানি কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি 2.5 আর এটা হচ্ছে 3.5 এর আশপাশে। তাহলে এর ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু হাই ক্লোরিনের, সেজন্য এদের যে বন্ডেড ইলেকট্রনটা সেটা ক্লোরিনের দিকে শিফটেড থাকবে। সেজন্য আমরা এর মাথায় কি বলতে পারি, পার্সিয়াল নেগেটিভ, এটাকে পার্সিয়াল পজিটিভ বলতে পারি। যেহেতু এখানে কোভ্যালেন্ট বন্ড, এখানে ইলেকট্রনের শুধু পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট বলতে কিছুটা ইলেকট্রন এই দিকে শিফটেড থাকবে। যেহেতু এর ইলেকট্রনিটি হাই, সেজন্য ইলেকট্রনটাকে কিছুটা নিজের দিকে টেনে রাখবে। এই নয় যে কমপ্লিট ইলেকট্রনে ট্রান্সফার হয়ে যাবে আয়নিক বন্ডের মতো। যেহেতু এটা কোভ্যালেন্ট বন্ড, সেজন্য কিছু পার্সেন্ট সামথিং কিছু পার্সেন্ট ইলেকট্রনের শিফটিং, যেটা মোর ইলেকট্রনিক এলিমেন্ট সেদিকে থাকে। সেজন্য এইটার প্রতি এদের মাথায় আমরা পার্সিয়াল নেগেটিভ চার্জ, এইটার মাথায় যেটা কম ইলেকট্রোনেগেটিভ সেটা পার্সিয়াল পজিটিভ চার্জ দিলাম। এবার বক্তব্যটা হচ্ছে যেহেতু এই কার্বন গুলো আরো কার্বন পরস্পর অ্যাটাচড আছে, তাহলে কি হতে পারে, এবং এটা যেহেতু পরস্পরের সাথে কানেক্টেড প্রত্যেককে, তাহলে এই বন্ডটা থেকে যেমন ইলেকট্রন এইদিকে ক্লোরিন নিচের দিকে টানছে, ঠিক একই ভাবে সেকেন্ড বন্ড থেকেও ইলেকট্রন উইথড্র করবে। একই ভাবে থার্ড যে বন্ড সেখান থেকে কিন্তু হলে কিছুটা হলেও কিন্তু ইলেকট্রন ও সেখান থেকে নিজের দিকে টানবে। যেহেতু এই দিকে এই কার্বনটার সঙ্গে যখন এই ক্লোরিনটা অ্যাটাচড আছে, এ যখন এর সাথে ইলেকট্রন টানবে তখন এ কিছুটা পজিটিভ হয়ে যাবে। এ কিছুটা পজিটিভ হয়ে যাওয়ার জন্য এ আবার এর কাছ থেকে ইলেকট্রনকে নিজের দিকে টানার চেষ্টা করবে। ঠিক একই ভাবে এ যখন কিছুটা পজিটিভ হয়ে যাবে, এও এর সাথে কিছু পরিমাণ
ইলেকট্রন টানার চেষ্টা করবে। তো এইভাবে প্রত্যেকটা কার্বন আস্তে আস্তে তার পজিটিভ নেচারটা শো করতে থাকবে। তো এইটাতে আমি বলি ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3। তাহলে সব থেকে পজিটিভ কোন কার্বনটা, কোনটা বেশি পার্সেন্ট পজিটিভ বেশি আসবে? নিশ্চয়ই ফার্স্ট কার্বনটা প্রতি, কারণ এই কার্বনটা ডাইরেক্টলি যেটা মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট তার সাথে অ্যাটাচ আছে। যত কালার দেখতে পাচ্ছি যত আস্তে আস্তে ডিসটেন্স বাড়ছে তত কিন্তু এদের মাথায় যে পার্সেল পজিটিভ চার্জ ডেভেলপ হয় তার মাত্রাটা আস্তে আস্তে কমে যাবে, কারণ এর সাথে এদের ডিসটেন্স ফ্যাক্টর চলে আসছে একটা। তো এখানে আমি তিনটে কার্বনের মাথায় পার্সেল পজিটিভ চার্জ দেখিয়েছি। অর্থাৎ যখন আমরা ইন্ডাকটিভ এফেক্টটা স্টাডি করে দেখবো তখন বা রিসার্চ গুলো দেখা যায় যে এটা মেইনলি এই যে এফেক্টটা তিনটে কার্বন অব্দি সীমাবদ্ধ। অর্থাৎ তিনটের পরে যে কার্বন থাকবে তার মধ্যে যে পার্সেল পজিটিভ চার্জটা আসবে সেটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে এখানে এই পার্সেল পজিটিভ চার্জের যে অর্ডার সেটা এইরকম হবে, ডেল্টা প্লাস 1 গ্রেটার দেন ডেল্টা প্লাস 2, ডেল্টা 2 প্লাস আর ডেল্টা 3 প্লাস। অর্থাৎ ডাইরেক্টলি যেটা অ্যাটাচ থাকবে তার উপর পজিটিভ চার্জটা বেশি আসবে, আর আস্তে আস্তে যত আমরা যাব তার উপর পজিটিভ চার্জটা কমতে থাকবে। তো এই একটা জিনিস আমরা এখানে দেখতে পেলাম। আরেকটা জিনিস আমরা এখানে দেখছি যে এইখানে যে সমস্ত বন্ড গুলো আমি ড্র করেছি সবগুলো হচ্ছে সিগমা বন্ড। অলরেডি তোমরা কেমিক্যাল বন্ড পড়েছো, সেখানে দেখতে পেয়েছো there is a two type of bonds, one covalent one sigma bond and another is pi bond। তাহলে এখানে যে পাই বন্ড, তো এখানে যে বন্ড গুলো আমি ড্র করেছি সবগুলো হচ্ছে সিগমা বন্ড। তার মানে এই যে এফেক্টটা, এই যে ইলেকট্রনের যে ডিসপ্লেসমেন্ট যেটা হচ্ছে ডাইরেক্টলি, সেটা শুধুমাত্র অপারেট হবে সিগমা বন্ডের ক্ষেত্রে। পাই বন্ডের ক্ষেত্রে এই কেসটার কোনো রকম ভূমিকা নেই। অর্থাৎ এই যে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট যেটা হয় পার্সিয়ালি, সেটা শুধুমাত্র সিগমা বন্ডের ক্ষেত্রে। তাহলে এর একটা ঘটনা আমরা দেখলাম, পাই বন্ডের ক্ষেত্রে তাদের যে বন্ডিংটা সেটা অন্যভাবে হয়। এখানে যে হাইব্রিডাইজেশন পড়লে বুঝতে পারবে। তো এখানে পরপর আগে ব্যাপারটা বলে যাই আমি, তারপরে ডিটেলস, তারপর আমাদের কোশ্চেন গুলো আমি অ্যান্সার দিচ্ছি। তো এরপরে আমরা জানি যে কার্বন হচ্ছে, যদি আমরা পিরিয়ডিক টেবিলটাকে দেখি, যে কার্বন হচ্ছে 40 গ্রুপ এলিমেন্ট। অর্থাৎ তার লেফট সাইডে যারা থাকে, যেমন এস ব্লক যারা আছে, তারা হচ্ছে তাদের মেটালিক ক্যারেক্টার হাই, অর্থাৎ ইলেকট্রননেগেটিভ লো। আবার কার্বনের রাইট সাইডে যারা থাকবে তারা হচ্ছে নন মেটাল, যারা 15, 16, 17, এরা হচ্ছে হাই ইলেকট্রননেগেটিভ এলিমেন্ট। অর্থাৎ পিরিয়ডিক টেবিলের কার্বনের রাইট সাইডে যারা আছে তারা কার্বন থেকে মোর ইলেকট্রোনেগেটিভ। ঠিক একইভাবে কার্বনের যারা লেফট সাইডে আছে তারা হচ্ছে কার্বন থেকে মোর পজিটিভ। তাহলে এখান থেকে দুটো জিনিস আইডিয়া করতে পারি যে কার্বনের সাথে যদি কার্বনের রাইট সাইডে যে সমস্ত এলিমেন্ট অ্যাটাচ থাকে, তাহলে কার্বনের ইলেকট্রোনেগেটিভ তাদের থেকে কম হবে। সেজন্য কার্বনের উপর অলওয়েজ পজিটিভ চার্জ ডেভেলপ হবে যদি কার্বনের সাথে একটা 15, একটা 16, একটা 17 এলিমেন্ট অ্যাটাচ থাকে। কিন্তু যদি কার্বনের সাথে যদি কোনো এস ব্লকের এলিমেন্ট অ্যাটাচ থাকে তখন কি হবে? তখন কার্বনের মাথায় আমরা দেখতে পাবো, যদি আমরা দেখি যে কার্বনের সাথে একটা লিথিয়াম অ্যাটাচ আছে, তাহলে লিথিয়াম কি? মেটাল, এস ব্লক মলে। তাহলে এর ইলেকট্রোনেগেটিভ কি? এর ইলেকট্রোনেগেটিভ লো। কার থেকে লো? কার্বনের থেকে। তাহলে তখন কি হবে? কার্বনের ইলেকট্রনের যে হাই এর থেকে, তাহলে কার্বন কি হবে? এদের যে বন্ডেড ইলেকট্রন সেটা কি করবে? তখন কার্বন এদের কাছ থেকে বন্ডেড ইলেকট্রন নিজের দিকে উইথড্র করবে, বিকজ কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি লিথিয়ামের থেকে হাই। তাহলে তখন এটা কি হবে? এর উপর চার্জটা কি হবে? ডেল্টা 1 মাইনাস ডেল্টা 2 মাইনাস ডেল্টা 3 মাইনাস। তাহলে দুটো কেস এখানে আমরা দেখতে পেলাম যে কার্বন একবার পজিটিভ চার্জ ক্যারি করবে, কার্বন একবার নেগেটিভ চার্জ ক্যারি করবে। এই জন্যই কার্বনের কেমিস্ট্রিটা এত ভাস্ট কেমিস্ট্রি। কার্বন পজিটিভ চার্জও ক্যারি করতে পারে, আবার
নেগেটিভ চার্জ ক্যারি করতে পারে। এগেইন এখানে অর্ডারটা ঠিক এইটার মতনই হবে, কারণ ডাইরেক্টলি যেহেতু এর সাথে এর অ্যাটাচমেন্ট আছে। তাহলে এখানে আমরা দুটো জিনিস মেইনলি দেখতে পেলাম কি, যদি কার্বনের সাথে কোন মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যদি অ্যাটাচ থাকে, তাহলে কার্বনের চার্জ কি হবে? পজিটিভ। আবার যদি কার্বনের সাথে কোনো লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, অর্থাৎ যদি কোনো মেটাল অ্যাটাচমেন্ট থাকে মেটালের, তাহলে কার্বনের যেহেতু ইলেকট্রন হাই নন মেটাল, তাহলে কার্বনের উপর পার্সিয়ালি নেগেটিভ চার্জ আসবে, আর ওর অন্যটার মাথায় পার্সিয়ালি পজিটিভ চার্জ আসবে। তার মানে এখানে আমরা দুটো জিনিস দেখতে পেলাম, যে কার্বন কখনো অন্যের কাছ থেকে ইলেকট্রন কেড়ে নিতে পারে, আবার কার্বনকে অনেক সময় ইলেকট্রন ডোনেট করতে হতে পারে। সো ইন্ডাকটিভ ইফেক্টকে যদি আমরা ক্লাসিফাই করি, তাহলে আমরা এই রেসপেক্টে, তাহলে আমরা দেখো দুই ভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। কিরকম? তাহলে ইন্ডাকটিভ ইফেক্টকে আমরা দুই ভাবে ক্লাসিফাই করতে পারি। একটাকে বলবো মাইনাস আই এফেক্ট, একটাকে বলবো প্লাস আই এফেক্ট। কেন এরকম নামকরণ হলো সেটাও আমরা আসবো। যদি আমরা এটাকে পর পর এরকম একটা সিস্টেম লিখি, যেটা একটা জি গ্রুপ, এটাও একটা গ্রুপ আছে। এবার এইটা যদি এগেইন কার্বনের থেকে মোর ইলেকট্রোনেগেটিভ হয়, তাহলে কি হবে? তার ডিরেকশনটা কি হবে? যে এই দিক থেকে আস্তে আস্তে কি হবে, এই যেটা মোর ইলেকট্রোনেগেটিভ তার দিকে ইলেকট্রনের শিফটিং হবে। অর্থাৎ এর যেহেতু ইলেকট্রনিক পাওয়ারটা হাই, সেটা ও কি করবে? কার্বনের কাছ থেকে আস্তে আস্তে ইলেকট্রনটাকে নিচের দিকে টানবে। তাহলে এই গ্রুপটা কি করলো? এই কার্বন থেকে ইলেকট্রনটাকে উইথড্র করছে। যেহেতু কার্বন থেকে ইলেকট্রন উইথড্র করছে, অর্থাৎ এর উপর ইলেকট্রনিক চার্জ চলে আসছে, যেহেতু ইলেকট্রনিক চার্জ নেগেটিভ, সেই জন্য আমরা এটা কি বলছি? এই গ্রুপটা এখন আমি কি বলবো? এই গ্রুপটাকে আমরা বলবো মাইনাস আই এফেক্ট। যেমন জাস্ট ফর এক্সাম্পল, যদি আমি এখানে জি এর জায়গায় যদি আমি এখানে ফ্লোরিন বসাই, তাহলে ফ্লোরিন কি করবে? ফ্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কার্বনের থেকে, এবং সব থেকে হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ ফ্লোরিনের। তখন ফ্লোরিন কি করবে? পুরো কার্বন চেন থেকে ইলেকট্রনকে নিজের দিকে তার পাওয়ার ইউজ করে, ইলেকট্রোনেগেটিভ পাওয়ারকে ইউজ করে নিজের দিকে ইলেকট্রনকে উইথড্র করবে। অর্থাৎ এই যে সিগমা বন্ডের থ্রু দিয়ে ইলেকট্রন যে ট্রান্সফার হচ্ছে, এটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট, এবং এটা কি ইফেক্ট? মাইনাস আই ইফেক্ট। মাইনাস ইন্ডাকটিভ। মাইনাস কেন বলছি? কারণ যেহেতু এটা মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এ ইলেকট্রনকে উইথড্র করছে, এবং ইলেকট্রনের চার্জ যেহেতু নেগেটিভ, সেই জন্য এটাকে বলা হচ্ছে মাইনাস আই এফেক্ট, মাইনাস আই গ্রুপ, অর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, অর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। উইথড্র অর্থাৎ অন্যের কাছ থেকে উইথড্র করছে। ঠিক একইভাবে যদি এইখানে কেসটা অন্যরকম ভাবে হয়, এখানে যদি কোনোভাবে, তাহলে এইখানে কি হচ্ছে? এরা কার্বনের থেকে ইলেকট্রন উইথড্র করে নিচ্ছে, জি গ্রুপটা। তাহলে এই জি গ্রুপটা কি হবে? তখন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হবে। ঠিক একইভাবে এইখানে যদি আমরা এরকম কোন জিনিস ভাবি, যে জিটাকে যদি আমরা ঠিক যদি আমি একটা এক্সাম্পল নিয়ে দেখাই, তাহলে সাপোজ যদি আমরা একটা এক্সাম্পল নিই, এখানে আমরা একটা পজিটিভ সেন্টার দেখালাম। তাহলে পজিটিভ সেন্টার মানে তার কি আছে? এর ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে, আর এর ইলেকট্রনের ডেফিসিয়েন্সি থাকার জন্য এই কার্বন কি চাইবে? এই কার্বনের কাছ থেকে ইলেকট্রন চাইবে, যাতে ওর পজিটিভিটিটা নিউট্রালাইজ হয়। কারণ কোন কম্পাউন্ডই তার অলওয়েজ নিউট্রালে থাকতে পছন্দ করবে তার স্টেবিলিটির জন্য। তাহলে সে কি করবে? এই পজিটিভ চার্জ কি করবে? এই কার্বনের কাছ থেকে তার ইলেকট্রন চাইবে, যাতে তার পজিটিভ নিউট্রাল চাইবে। সেই জন্য এরকম অনেক ফাংশনাল গ্রুপ আছে কার্বনের মতো, কার্বনের যারা
ইলেকট্রন ডোনেট করে। এছাড়া এই ধরনের গ্রুপকে তখন আমরা কি বলবো, সেটা এই ধরনের গ্রুপকে তখন আমরা বলবো প্লাস আই গ্রুপ। অর্থাৎ প্লাস আই গ্রুপ, অর্থাৎ এরা যেহেতু ইলেকট্রনকে ডোনেট করছে সেজন্য এদের নাম হচ্ছে প্লাস আই গ্রুপ, কারণ ওরা ইলেকট্রনকে দিয়ে দিচ্ছে। এক্সাম্পলটাকে দেখতে পাচ্ছ, CH3 CH2 প্লাস এর একটা এক্সাম্পল নিয়েছি। তাহলে এই কার্বনটার মাথায় একটা পজিটিভ চার্জ আছে, তাহলে এ কি সিক করবে, ইলেকট্রন সিক করবে, কারণ ওর ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে। তো যেহেতু ওর ক্ষেত্রে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, তখন ও কি করবে, এই কার্বনটার কাছে ওর ইলেকট্রন প্লে করবে, যাতে ওর পজিটিভ চার্জটা নিউট্রালাইজ হয়ে যায়। তাহলে পজিটিভ চার্জটা নিউট্রালাইজ হয়ে গেলে ও তখন স্টেবল হয়ে যাবে। সেই জন্য চাইবে যত তাড়াতাড়ি এটা যতটা পজিটিভ চার্জটা নিউট্রালাইজ হতে পারে, সেই জন্য কার্বন যেহেতু ইলেকট্রন সেই জন্য কার্বন কিভাবে একে তার ইলেকট্রনটা ডোনেট করবে। যেহেতু এই যে পুরো মূলকটা অ্যাকচুয়ালি CH3 যে মূলকটা আছে, পুরো মূলকটা যেহেতু কার্বন এই CH2 প্লাস ইলেকট্রন ডোনেট করছে, আর যেহেতু ইলেকট্রন দান করে দিচ্ছে, সেজন্য কি হচ্ছে প্লাস, সেজন্য এটার নাম হচ্ছে প্লাস আই গ্রুপ। সো আমরা বিভিন্ন এক্সাম্পল করলে আরো ডিটেইলস, হ্যাঁ একই ব্যাপার, এটাকে প্লাস আই গ্রুপ, যেহেতু ইলেকট্রন ডোনেট করছে সেটা ইলেকট্রন ডোনার গ্রুপ, আর যেহেতু ইলেকট্রন ছেড়ে দিচ্ছে সেটা বলা হয় ইলেকট্রন রিলিজিং গ্রুপ। ঠিক আছে, এবার এই টোটাল কেসটাকে যদি আমি এদের একটা বিভিন্ন যে ফাংশনাল গ্রুপ আছে, কার কেমন I মাইনাস I অর্ডার আছে, একটা সিরিজ আছে যেখানে আমরা দেখব যে বিভিন্ন ফাংশনাল গ্রুপের একটা স্ট্রেংথ আছে ইলেকট্রনকে উইথড্র করার। ঠিক একইভাবে বিভিন্ন ফাংশনাল গ্রুপের একটা স্ট্রেংথ আছে ইলেকট্রন ডোনেট করার। তো সেটার একটা সিরিজ আমরা দেখব, সেটা আগে আমি ইন্ডাকটিভ ইফেক্টের বৈশিষ্ট্যগুলো আগে বা ক্যারেক্টারিস্টিক গুলো আগে লিখে দিই, দেন আমরা এদের সিরিজটাকে দেখব। তাহলে ইন্ডাকটিভ ইফেক্টটা অ্যাকচুয়ালি কি, ইন্ডাকটিভ ইফেক্টটা হচ্ছে, যদি এর আমি ক্যারেক্টারিস্টিক বলি, এটা হচ্ছে পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট হয়। এখানে পার্মানেন্ট এখানে ইলেকট্রনের পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট হয়, অর্থাৎ যেহেতু ওর ইলেকট্রনিটি আগে হাই ছিল, সেজন্য প্রথম থেকে ইলেকট্রনটা যেটা মোর ইলেকট্রনিটি ডান দিকে শিফটেড থাকে। দ্বিতীয়টা কি দেখলাম, যেটা সিগমা বন্ডের ক্ষেত্রে অপারেট ইন সিগমা বন্ড। তারপর এখানে কি দেখলাম, এখানে পার্সিয়াল পজিটিভ এন্ড পার্সিয়াল নেগেটিভ চার্জ ডেভেলপ হয়। তারপর কি বলতে পারি আমরা, যে পার্সিয়াল যে পজিটিভ চার্জটা, partial positive charge can be neglected after third carbon atom. এটা মোটামুটি একটা ইন্ডাকটিভ ইফেক্টের যেটা যেটা ক্যারেক্টারিস্টিক আমরা বলতে পারি। এটা কিন্তু পার্মানেন্ট এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা যেটা পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট হয়, আর এটা অপারেট হয় সিগমা বন্ডের ক্ষেত্রে। এটা তো দেখলাম যে পার্সিয়াল পজিটিভ চার্জ পার্সিয়াল নেগেটিভ চার্জ ডেভেলপ হয়, আর দেখলাম পার্সিয়াল পজিটিভ চার্জ ক্যান বি নেগলেক্টেড আফটার থার্ড কার্বন অ্যাটম। লাস্ট পয়েন্ট, সেকেন্ডটা হচ্ছে অপারেট ইন সিগমা বন্ড, মানে সিগমা বন্ডে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি, মানে বেসিক্যালি সিগমা বন্ডে অ্যাপ্লাই হয়, অপারেট ইন সিগমা বন্ড।
থার্ড পয়েন্টটা হচ্ছে পার্শিয়াল পজিটিভ এন্ড পার্শিয়াল নেগেটিভ চার্জ ডেভেলপ। যেটা ফোর্থ পয়েন্ট, সেটা হচ্ছে পার্শিয়াল পজিটিভ চার্জ ক্যান বি নেগলেক্টেড আফটার থার্ড কার্বন অ্যাটম। সো এটা হচ্ছে সাম ক্যারেক্টারিস্টিক পয়েন্ট অফ ইন্ডাক্টর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে তিনটে কার্বন করে এফেক্টটাকে ধরবো, ঠিক আছে? মানে চার্জটা যে পার্শিয়াল যে চার্জটা ডেভেলপ হবে, ও হ্যাঁ হ্যাঁ, এখানে বলছো তো, হ্যাঁ ঠিকই বলেছো, এখানে এই পার্শিয়াল পজিটিভ বা নেগেটিভ দুটোই হতে পারে, বুঝতে পারছি? এটা দুটোই পার্শিয়াল পজিটিভ কিংবা যেহেতু ওই এফেক্টটা যেহেতু পজিটিভটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে, সেই জন্য ওইটাই বারবার চলে আসছে। হ্যাঁ, এটা দুটোই হয়, পার্শিয়াল পজিটিভ আর পার্শিয়াল নেগেটিভ ক্যান বি নেগলেক্টেড আফটার থার্ড কার্বন, ঠিক আছে? তো এরপরে আমি একটা সিরিজ লিখবো, সেটা তোমরা নোট ডাউন করতে থাকবে। এখানে আমরা মাইনাস আই গ্রুপের টোটাল একটা সিরিজ লিখবো, এবং পরে আমি বলবো যেটা কিভাবে মানে মনে রাখতে হবে বা কিভাবে করতে হবে। তো সিরিজটা প্রত্যেককে তোমরা স্টেপ বাই স্টেপ নোট ডাউন করতে থাকবে। মাইনাস আই গ্রুপের যে সিরিজটা, ফার্স্ট হচ্ছে NF3+ bond is greater than bond NR3+ greater than bond SR2+ greater than bond NH3+ is greater than bond NO2 is greater than SO3H is greater than CN is greater than aldehyde is greater than acid is greater than fluorine, chlorine, bromine, iodine is greater than O1 is greater than OH is greater than acetylene is greater than NH2 is greater than benzene is greater than is greater than hydrogen. তো এখানে একটা আমি পরে বলে দেবো, আগে পুরো সিরিজটা তোমরা নোট ডাউন করে নাও। এটা পুরো একটা সিরিজ, এটা হচ্ছে পুরো আমি রিসার্চ করে পুরো সিরিজটা তোমাকে লিখলাম এই জন্য। বিভিন্ন বইয়ে তুমি কোথাও কোথাও দু একটা জায়গা চেঞ্জ পাবে, কিন্তু এটা মোর অথেন্টিক, এটা হচ্ছে মোর অথেন্টিক। নিটে একবার এই কোশ্চেন জিজ্ঞেস করেছিল, এখান থেকে তোমরা কি করতে পারে, 2-3টে বা 4টে ফাংশনাল গ্রুপকে নেবে, দিয়ে তাদের অর্ডারটা জিজ্ঞেস করবে। তো এটা কিভাবে করবে আমি পরে বলে দেবো ঠিক, যে এটা কিভাবে রেডি করতে হবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে যে নাইট্রোজেন সেন্টারটা সব থেকে আগে হয়, তারপরে সালফার, তারপরে কার্বন, তারপরে অক্সিজেন আসে ইন জেনারেল যদি ভাবো, কিন্তু এটার প্রসেস আছে। এবং সব থেকে বেস্ট হচ্ছে এইগুলোর ক্ষেত্রে এরকম তুমি আরো দুটো সিরিজ পাবে। এরকম একটা তুমি আইপিএসসি ডোমেন ক্লাসের ফাংশনাল গ্রুপগুলো, আর একটা ক্লাস 12 কোঅর্ডিনেশন কেমিস্ট্রি লিগ্যান্ডের একটা সিরিজ আছে, স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। তো সব থেকে বেস্ট হচ্ছে এইগুলো মুখস্থ করার কোনো দরকার নেই এখন, বা কারণ হচ্ছে তুমি অর্গানিক কেমিস্ট্রি পড়তে থেকে যেটুকু লাগবে তুমি অটোমেটিক হয়ে যাবে, সেখানে এটা মুখস্থ করার কোনো দরকার নেই। এগুলোর ক্ষেত্রে প্রসেস হচ্ছে যখন তুমি এক্সাম অ্যাপিয়ার করবে তার কিছুদিন আগেও 3টে সিরিজকে একবার দেখে নেওয়া, ব্যাস। আগে থেকে মাথা খারাপ করে কোনো লাভ নেই, ওকে?
হ্যাঁ টিপিক্যাল সিএইচ অ্যাসিটিলিন। আর এই যে এটা করা হয়েছে পুরোপুরি হাইড্রোজেনের রেসপেক্টে, পুরো এই যে সিরিজটা বানানো হয়েছে, মানে হাইড্রোজেন থেকে কে বেশি ইলেকট্রন টানতে পারবে, আর হাইড্রোজেনের ইন্ডাকটিভ এফেক্টকে শূন্য ধরা হয়, মানে নেগলিজিবল ধরা হয়। তো এই হাইড্রোজেন থেকে কে বেশি বা হাইড্রোজেনের রেসপেক্টে কার পাওয়ারটা বেশি, সেই রেসপেক্টে এই পেট্রোকেমিক্যাল এই যে সিরিজটা বানানো হয়েছে যে কে বেশি ইলেকট্রন উইথড্র করতে পারবে। এটা সব থেকে বেশি পাওয়ারফুল হচ্ছে, এটা বুঝতে পারছো যে এটা কেন এটা বেশি পাওয়ারফুল, কারণ হচ্ছে নাইট্রোজেন অ্যাকচুয়ালি মোর ইলেকট্রনিক এলিমেন্ট, মোর ইলেকট্রনিক এলিমেন্ট কখনোই পজিটিভ জিনিস পছন্দ করবে না। যে এখানে একটি তার মাথায় চার্জ কি দেওয়া আছে পজিটিভ, সেই জন্য ওর হাঙ্গারটা আরো বেড়ে গেছে। সেই জন্য ওর হাঙ্গারটা আরো বেড়ে গেছে, সেজন্য ওর ইলেকট্রনিক, সেজন্য এর ক্ষেত্রে যারা পজিটিভ চার্জ যেগুলো আছে সেগুলো সব আগে এসছে। যারা মোর ইলেকট্রনিক এলিমেন্ট কিন্তু চার্জ পজিটিভ, তো তাদের যেহেতু পজিটিভ চার্জ ওরা পছন্দ করে না বা ফেভার করে না, সেজন্য ওরা আরো বেশি হাঙ্গার হয়ে গেছে ইলেকট্রনের প্রতি। সেজন্য ওদের যে পাওয়ারটা মাইনাস আই গ্রুপের বা ইলেকট্রন উইথড্র করার যে পাওয়ারটা সেটা সবার থেকে বেশি। তো এরপরে এটা ছিল মাইনাস আই গ্রুপের সিরিজ। এরপরে যে সিরিজটা আমরা করব সেটা হচ্ছে প্লাস আই গ্রুপের সিরিজ। প্লাস আই গ্রুপের সিরিজটা দেখো, এটা খুবই সিম্পল। CH2 minus NH minus O minus acid, then third degree alkyl group, then 2 degree alkyl group, then 1 degree alkyl group, মানে এটা 3rd ডিগ্রি অ্যালকাইল গ্রুপ, আর 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 বা R1 R2 R3, এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি অ্যালকাইল গ্রুপ, আর এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল গ্রুপ। আমি জানি থার্ড ডিগ্রি এগুলো পড়ালি, এটা পড়ালি এগুলো। থার্ড ডিগ্রি মানে কিছু না, এখানে আমি বলে দিচ্ছি। আমি সাপোজ ধরো একটা কার্বন মিথেন, ওকে মিথেন, তাহলে মিথেনের ক্ষেত্রে আমরা যদি এরকম করে একটা করে হাইড্রোজেনকে রিপ্লেস করে আর একটা করে যদি আমরা কার্বন চেন কোন কম্পাউন্ড অ্যাড করি, তাহলে CH3 হতে পারে, মিথাইল হতে পারে, মিথাইল হতে পারে, এরকম। এখানে এই কার্বনটা কটা কার্বনের সঙ্গে ডাইরেক্ট যুক্ত আছে? এই কার্বনটা তিনটে, সেই জন্য এই কার্বনটা কারণ হলো 3 ডিগ্রি। এই কার্বনটা যদি দুটো কার্বনের সঙ্গে ডাইরেক্ট অ্যাটাচ থাকে সেটা কি বলবো? 2 ডিগ্রি। এই কার্বনটা যদি একটা কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকে সেটা কি বলবো? 1 ডিগ্রি। ঠিক আছে, যদিও পরবর্তীকালে আরো ডিটেইলসে পড়বো আমরা। এটা হচ্ছে প্লাস আই গ্রুপের সিরিজ। এবার এখানে আরেকটা বলে দিই, যদি কখনো আইসোটোপ থাকে, এটা নোট ডাউন করা হয়ে গেছে? তাহলে যদি কোনো আইসোটোপ সিরিজ থাকে তাহলে তাদের ক্ষেত্রে অর্ডারটা কি হবে? তাহলে আইসোটোপের ক্ষেত্রে, সিরিজের ক্ষেত্রে যে অর্ডারটা হবে সেটা অলওয়েজ হবে যার অ্যাটমিক নাম্বার হাই, বা তার ক্ষেত্রে যেমন ট্রিটিয়াম, ডয়টেরিয়াম, যদি হাইড্রোজেনের মধ্যে জিজ্ঞেস করে এই তিনটার ক্ষেত্রে অর্ডার কি হবে? যার অ্যাটমিক, যার ওয়েট, যার ওয়েটটা বেশি অ্যাকচুয়ালি তার
তার পাওয়ারটা বেশি হবে প্লাস আই গ্রুপের। এইটা খুব দেখতে পাবে, ডয়টেরিয়ামটা খুব দেখতে পাবে। হ্যাঁ, যার ওয়েট বেশি হবে তার ডোনেশন পাওয়ারটা বেশি হবে। তো এই এক্সাম্পলটা খুব দেখতে হবে, ডয়টেরিয়ামের সঙ্গে হাইড্রোজেনের। এই দুটো খুব জিজ্ঞেস, এই দুটো খুব প্রবলেম সলভ করতে গেলে দেখতে হবে যে ডয়টেরিয়াম হাইড্রোজেনের জায়গায় হয়তো ডয়টেরিয়াম দেওয়া আছে, তো তখন ভাবতে হবে যে ডয়টেরিয়ামের ডোনেশন পাওয়ার হাইড্রোজেন থেকে বেশি, অর্থাৎ এর প্লাস আই পাওয়ার, অর্থাৎ এর ইলেকট্রন ডোনেট করার ক্ষমতা হাইড্রোজেন থেকে বেশি। তো এটা আমরা অনেক সময় দেখতে পাবো। তো এটা গেল তোমার প্লাস আই গ্রুপের সিরিজ। তো প্লাস আই গ্রুপে একটা মিস হয়ে গেল বলতে, প্রথমে দেখবা যে সিরিজটা আমি লিখেছি এরকম ভাবে CH2 মাইনাস NH মাইনাস তারপর O মাইনাস। কেন সিরিজটা এরকম হয়েছে একটু যদি বলি তাহলে তুমি বুঝতে পারবে যে দেখো এইখানের মধ্যে তিনটে এলিমেন্টের মধ্যে সব থেকে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? অক্সিজেনের। ইলেকট্রোনেগেটিভিটি হাই এই তিনটের মধ্যে, এর ইলেকট্রোনেগেটিভিটি লো এই তিনটের মধ্যে। তাহলে যে হাই ইলেকট্রোনেগেটিভিটি সে নেগেটিভ চার্জকে প্রেফার করবে বেশি, আর যে লো ইলেকট্রোনেগেটিভিটি সে নেগেটিভ চার্জকে কম প্রেফার করবে। তাহলে যেহেতু এর ইলেকট্রনকে হাই, ইলেকট্রনকে বেশি পছন্দ করে, বেশি প্রেফার করে, তাহলে এ কি করবে? ইলেকট্রনকে ছাড়তে চাইবে না, নিজের কাছে রেখে দেওয়ার চেষ্টা করবে। যেহেতু এর ইলেকট্রোনেগেটিভিটি লো, সেজন্য যেহেতু ইলেকট্রন কম প্রেফার করে, কম পছন্দ করে এর থেকে, সেজন্য কি হবে এখানে এর ডোনেশন পাওয়ারটা এর থেকে বেশি হবে। কারণ এ তখন ইজিলি ইলেকট্রন ছাড়তে যাবে, মানে ভাবো এটা মেটালের মতো হয়ে, মানে খানিকটা মেটাল ক্যারেক্টার বেশি, তাহলে কি হবে? তাহলে ইলেকট্রনকে পছন্দ কম করে, যারা ইলেকট্রন পছন্দ কম করবে তারা ইলেকট্রনকে লস করতে চাইবে। সেই জন্য অর্ডারটা এরকম, সেই জন্য CH2 মাইনাসের অর্ডার, সেই জন্য এর ডোনেশন পাওয়ার সবচেয়ে বেশি। অর্থাৎ এটা খুব স্বাভাবিক, যার ইলেকট্রোনেগেটিভ যত কম হবে তার ডোনেশন পাওয়ার তত বেশি হবে, এটা তো খুবই স্বাভাবিক। যদি তার ইলেকট্রোনেগেটিভ বেশি হতো সে তো ইলেকট্রন লস করতে চাইবে না। সেই জন্য যাদের ইলেকট্রোনেগেটিভ লো বা কম, তারা অ্যাজ এ গুড ডোনার হিসাবে কাজ করবে, গুড ইলেকট্রন ডোনার হিসেবে কাজ করতে হবে, অর্থাৎ এদের ইলেকট্রন ডোনেশন পাওয়ার অর্থাৎ ইলেকট্রন রিলিজিং পাওয়ারটা হাই হবে। এই জন্য যে সিরিজটা করেছি আমরা, সেই সিরিজটার মধ্যে CH2 মাইনাস অর্থাৎ কার্বন যেটা আছে নেগেটিভ চার্জ, সেটা আগে আছে সবাই। হ্যাঁ, এই ফার্স্ট পার্টে যেটা আমরা মেন শিখলাম যে হোয়াট ইজ ইন্ডাকটিভ ইফেক্ট। যদি সম্পূর্ণ শর্টে বলি তাহলে ইন্ডাকটিভ ইফেক্টটা খুব একটা সিম্পল জিনিস। ইন্ডাকটিভ ইফেক্টটা এটা হচ্ছে একটা কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে, এটা কোভ্যালেন্ট বন্ডের কিভাবে ইলেকট্রনের ডিসপ্লেসমেন্ট হয় সেটা আমরা দেখলাম। অর্থাৎ একটা বন্ডের থ্রু দিয়ে, কোভ্যালেন্ট বন্ডের থ্রু দিয়ে কিভাবে ইলেকট্রনের ট্রান্সফার হয় এবং তার ফলে কিভাবে একটা কার্বনের উপর পজিটিভ বা নেগেটিভ চার্জ ডেভেলপ করে, এইটাই হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট। অর্থাৎ বন্ডের থ্রু দিয়ে ইলেকট্রনের যে ট্রান্সফার, সেইটাই হচ্ছে তোমার ইন্ডাকটিভ ইফেক্ট। এবং সেটা দুটো ভাবে হতে পারে, একটা হচ্ছে কার্বনের থেকে যারা মোর ইলেকট্রোনেগেটিভ তারা ইলেকট্রনকে নিজের দিকে উইথড্র করবে, কার্বনের মাধ্যমে পার্সিয়াল পজিটিভ চার্জ ডেভেলপ করবে। আরেকটা হচ্ছে কার্বনের থেকে যারা বেশি লো নেগেটিভ, কার্বন লেস নেগেটিভ, তারা কি তাদের কাছ থেকে কি হবে? কার্বন নিজে ইলেকট্রন উইথড্র করবে এবং কার্বনের নিজে নেগেটিভ চার্জ ক্যারি করবে। তো এই দুটো প্রসেসটা, এই যেটুকু প্রসেস, এই যেটুকু বলা হলো, এটাই ছিল মেইনলি ইন্ডাকটিভ এফেক্ট। এবার এই পুরো যে এফেক্টটা শিখলাম, যেটা তোমাদের অ্যাকচুয়াল দরকার ইন ইওর এক্সাম অর এক্সামের ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্টের অ্যাপ্লিকেশনটা কোথায় কিভাবে করব? তো অ্যাপ্লিকেশনটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্টে আমরা অ্যাপ্লিকেশনটা করব মেইনলি যেটা কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহলের অ্যাসিডিটি এবং তাদের এবং যে অ্যামিন তাদের বেসিসিটি ডিফাইন করার ক্ষেত্রে, এবং তাদের বেসিসিটি যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথ গুলোকে কম্প্রিজেন্ট করার ক্ষেত্রে আমরা ইন্ডাকটিভ এফেক্টকে ব্যাপক হারে ইউজ করব। অর্থাৎ অ্যাপ্লিকেশনটা কি হচ্ছে,
অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল এদের অ্যাসিডিক স্টেটকে কম্প্রেশন করার জন্য। অর্থাৎ এক নম্বর দিয়ে বলতে পারি আমরা যে যারা কার্বক্সিলিক অ্যাসিড আর হচ্ছে যে অ্যালকোহল যারা আছে তাদের অ্যাসিডিক স্ট্রেংথকে জাস্টিফাই করার জন্য। আরেকটা হচ্ছে অ্যামিন এদের বেসিসিটিকে, এদের যে বেসিক যে স্ট্রেংথ বা বেসিক যে স্ট্রেংথ, সেই বেসিক স্ট্রেংথকে জাস্টিফাই করার জন্য আমরা মেইনলি ইন্ডাকটিভ এফেক্টকে অ্যাপ্লাই করে থাকি অর্গানিক কেমিস্ট্রিতে। সো আমরা প্রথমে দেখব কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে কিভাবে এটা অ্যাপ্লাই করতে পারি। প্রথমে আমি যেটা বললাম এখানে যে ইন্ডাকটিভ এফেক্টের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটা আমরা মেইনলি দুটো জায়গায় করে থাকি। একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড এন্ড অ্যালকোহল এদের অ্যাসিডিক স্ট্রেংথকে জাস্টিফাই করার জন্য। আরেকটা হচ্ছে যে অ্যামিন যারা আছে তাদের বেসিক যে স্ট্রেংথ, অর্থাৎ ডিফারেন্ট যে অ্যামিন আছে তাদের অ্যামিনের যে বেসিলিটি সেইগুলো তাদের কম্প্রেশন করার জন্য আমরা ইন্ডাকটিভ এফেক্টকে মেইনলি ব্যবহার করে থাকি। এখানে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে ইন্ডাকটিভ এফেক্টের যে অ্যাপ্লিকেশন সেটা দেখব। এখানে যদি আমি একটা অ্যাসিটিক অ্যাসিড নিই, কোন একটা আগে বলে আমরা কোন একটা অ্যাসিডের ক্ষেত্রে তার অ্যাসিডিটিটা ডিপেন্ড করে যে এই যে ওএইচ বন্ডটা, অর্থাৎ এটা হচ্ছে ডেল্টা মাইনাস ডেল্টা পজিটিভ, অর্থাৎ এই যে বন্ডটা যত তাড়াতাড়ি ব্রেক করবে এবং যত তাড়াতাড়ি এটা H+ লস করবে অ্যাকুয়াস মিডিয়াম, তত তার কি বলতে পারি তার অ্যাসিডিটি তত বেশি হবে। অর্থাৎ কোন একটা অ্যাসিড যত সহজেই H+ আয়ন অ্যাকুয়াস মিডিয়ামে দেবে সেটাকে আমরা কি বলি, সেটাকে তার অ্যাসিডিটি হিসাবে বিচার করি। অর্থাৎ এটা আমি একটা ইকুয়েশন লিখলাম যেখানে ওয়াটারের মধ্যে যেটা আমরা অ্যাসিডিক অ্যাসিড রাখি তাহলে দেখা যায় এরকম আয়নস তৈরি হয়। তাহলে এই যে বন্ডটা, এই বন্ডটা যত তাড়াতাড়ি ব্রেক করবে তত তাড়াতাড়ি কি আমরা H+ আয়নটা পেয়ে যাব, এবং যত তাড়াতাড়ি H+ আয়নটা প্রডিউস হবে তার অ্যাসিডিটি তত বেশি বা তার স্ট্রেংথ তত বেশি, সেই হিসাবে আমরা বিচার করি। তাহলে এইখানে মেন বক্তব্য হচ্ছে কি, তাই মেন বক্তব্য এখানে হচ্ছে এই OH বন্ডটা কত তাড়াতাড়ি ব্রেক করে বিভিন্ন কম্পাউন্ডের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে দুটো কম্পাউন্ড নেব এদের এটাকে বিচার করার জন্য। এই একটা কম্পাউন্ড, আর একটা হচ্ছে এখানে যদি এটাকে আরো ডিটেইলস আমি লিখি, ভালো করে স্কিমাটিক ভাবে লিখি, তিনটে হাইড্রোজেনকে আমি একদম এইভাবে দেখালাম, আর এইখানে এর সাথে আমরা একটা ক্লোরিন অ্যাড করে দিলাম, একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে, অর্থাৎ আমরা একটা মোনো ক্লোরিক অ্যাসিড নিলাম, মোনো ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড নিলাম। তাহলে একটু আগেই দেখলাম আমরা যে ক্লোরিন কি করে, ওদের হচ্ছে -I গ্রুপ, অর্থাৎ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে আমাদের এটা হচ্ছে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, আমাদের উদ্দেশ্য কি এই বন্ডটা তাড়াতাড়ি ব্রেক করা। এই যে বন্ডটা আছে, এই বন্ডটা এই দুটোর মধ্যে যার তাড়াতাড়ি ব্রেক করে তার অ্যাসিডিটি বেশি। তাহলে এখানে কি আছে, এখানে তিনটে হাইড্রোজেন আছে, অর্থাৎ CH3 ব্লক, এখানে আছে তিনটে হাইড্রোজেনের মধ্যে দুটো হাইড্রোজেন একটা ক্লোরিন। ক্লোরিন কি -I গ্রুপ, সে কি করে বন্ডের মাধ্যমে ইলেকট্রন উইথড্র করে। এটা আগে একটু আগে আমরা শিখলাম। যেহেতু ক্লোরিন তার -I ইফেক্টের মাধ্যমে ইলেকট্রন উইথড্র করছে, অর্থাৎ এই বন্ড থেকে ইলেকট্রনকে কেড়ে নিচ্ছে, তাহলে এই বন্ড থেকে যদি ইলেকট্রন এই দিকে শিফটেড হয় তাহলে এই বন্ডটা কি উইক হয়ে যাবে,
এবং খুব সহজেই কি হবে, এই বন্ডটা ব্রেক করে যাবে। কিন্তু অ্যাসিডিক অ্যাসিড ক্ষেত্রে কি দেখছি, এখানে ওটাই তো হচ্ছে, এখানে হচ্ছে এই যে বন্ডটা ছিল এই দুটোর মধ্যে মোট ইলেকট্রন কি অক্সিজেন, তাহলে অক্সিজেন তো ডেল্টা মাইনাস হয়ে আছে, তাহলে অক্সিজেন তো এই ইলেকট্রনটাকে খানিকটা টেনে আছে, সেই জিনিসটাকে আরো অ্যাসিলারেট করছে কে, ক্লোরিন। এই জিনিসটা এখানে কার্বন আছে, কার্বন আছে, এটা মাইনাস আই গ্রুপ অক্সিজেন সাথে যুক্ত আছে, তারপরে কার্বন, তারপর ক্লোরিন আছে। এখানে এই সাথে এই কানেকশন লিখেছে, এখানে ক্লোরিন, ব্যাপারটা বুঝতে হবে, এখানে হচ্ছে যে বন্ডটা আছে সেই বন্ডে এই বন্ডটা ব্রেক করা নেওয়া দরকার। এই ক্লোরিনটা এই অক্সিজেনের ডাইরেক্টলি অ্যাটাচ নেই, তো আমার যেটা দরকার এই বন্ডটা কত তাড়াতাড়ি ব্রেক করবে। এইটা তো অলরেডি পার্সিয়ালি পজিটিভ পার্সিয়ালি নেগেটিভ চার্জ হয়ে আছে নেগেটিভ, এবার সেই ব্যাপারটাকে আরো অ্যাসিলেট করছে কে, মোর গ্রুপ যারা আছে তারাই। সেজন্য এটা কি করছে, এই বন্ডটা কিন্তু এখানে কিন্তু একটু আগে বললাম এরা হচ্ছে কি ডোনার গ্রুপ বেসিক্যালি, তাহলে এদের যদিও ডোনেশন কাউন্ট, এদের CH3 গ্রুপ যে আছে, CH3 মূলকটা, তাহলে সে কি প্লাস আই গ্রুপ, একটু আগে আমরা সিরিজে দেখলাম, অর্থাৎ ইলেকট্রন ডোনেট করে। তাহলে এরা যদি ইলেকট্রন ডোনেট করে তাহলে এই বন্ডের ইলেকট্রন স্ট্রেংথটা কি হবে, তাহলে এই বন্ডটা আরো স্ট্রং হয়ে যাবে, এই বন্ডের স্ট্রেংথটা আরো বেড়ে যাবে। তাহলে এই বন্ডের স্ট্রেংথটা বেড়ে গেলে কি হবে, এই বন্ডটা তাড়াতাড়ি ব্রেক করতে চাইবে না, আর যদি তাড়াতাড়ি ব্রেক করতে না চাই তাহলে কি হবে, এর অ্যাসিডিটি লো হবে। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, যে প্লাস আই ইফেক্টের মাধ্যমে এখানে অ্যাসিডিক অ্যাসিডের আর যে ক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের আমরা অ্যাসিডিক স্ট্রেনটাকে অ্যানালাইসিস করতে পারলাম। এখানে কি দেখলাম, যে মনোক্লোরিক অ্যাসিড ক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের অ্যাসিডিক স্ট্রেন বেশি হবে ডিউ টু এর মাইনাস আই এফেক্ট। আরেকটা एग्जांपल দিলে আরো ক্লিয়ার হবে ভালো করে, যদি আমি এই যে মাইনাস আই গ্রুপের সংখ্যাটাকে আরো ইনক্রিজ করে দিই, অর্থাৎ তিনটে হাইড্রোজেনের জায়গায় তিনটে আমি ক্লোরিন নিলাম অ্যাসিডিক অ্যাসিডের, তখন কি হবে, তাহলে তখন আগে থেকে এটা ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস হয়ে আছে, তখন কি হচ্ছে, আগে একটা ক্লোরিন এই বন্ড থেকে ইলেকট্রন টানছিল, তাহলে এবার একটু আগে বললাম যেটা যেহেতু এটা মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাহলে এটা ডেল্টা পজিটিভ হয়ে আছে, এখানে ডেল্টা পজিটিভ হয়ে আছে, এও পজিটিভ হয়ে আছে, এরা যেহেতু ইলেকট্রন টানছে তাহলে এও যেহেতু পজিটিভ হয়ে আছে, এ পজিটিভ হওয়ার জন্য এও পজিটিভ হয়ে আছে, এ পজিটিভ হওয়ার জন্য এ পজিটিভ, সেজন্য এই দিকে ইলেকট্রন ট্রান্সফারটা আসছে, সেজন্য ইলেকট্রন ডিসপ্লেসমেন্টটা এই দিকে হচ্ছে। তাহলে এখানে আগে ছিল একটা ক্লোরিন, এখন তিনটে ক্লোরিন, অর্থাৎ আগের থেকে 3 গুণ ফোর্স বেশি হয়ে গেল ইলেকট্রনের, এই টানার যে ফোর্সটা। তাহলে এখানে আমরা নাম্বার অফ মাইনাস আই গ্রুপ যখন ইনক্রিজ করি তাহলে এই বন্ডের স্ট্রেংথ আরো 3 গুণ কমে যাবে, অর্থাৎ এর ইলেকট্রন যে শেয়ারিং যেটা ছিল সেটা পুরোপুরি এই যে অক্সিজেন থেকে শিফট হয়ে যাবে। এবার সেই ব্যাপারটাকে পুরো অ্যাসিলেট করছে কি এই নাম্বার অফ মাইনাস আই যত ইনক্রিজ করবো এই বন্ডটা তত তাড়াতাড়ি ব্রেক করবে, অর্থাৎ এর অ্যাসিডিটি তত ইনক্রিজ করবে, অর্থাৎ মাইনাস আই গ্রুপের সংখ্যা যত বৃদ্ধি করবো আমরা বা ইনক্রিজ করবো, অ্যাসিডিটি কি হবে তত বেশি ইনক্রিজ করবে। মাইনাস, হ্যাঁ অবশ্যই ইনক্রিজ করবে, মাইনাস আই গ্রুপের সংখ্যা যত আমরা ইনক্রিজ করবো অ্যাসিডিটি তত ইনক্রিজ করবে। সেটা আমরা এই তো এক্সাম্পল দিয়ে দেখে দিচ্ছি। আমি যদি এখানে একটা ক্লোরিন থাকতো আমার এখানে, এখানে আমি দুটো ক্লোরিন অ্যাড করলাম, এবার আমি এটাকে তিনটে ক্লোরিন অ্যাড করলাম, তাহলে এখানে
তিনটে হ্যালোজেন আছে, তো এ কি করবে, এই যে ওএইচ বন্ডকে খুব তাড়াতাড়ি ব্রেক করে দেবে, এ তার থেকে একটু বেশি টাইম নেবে, তার থেকে আর বেশি টাইম নেবে। তা যেহেতু এ এই ওএইচ বন্ডটাকে তাড়াতাড়ি ব্রেক করতে পারবে, সেজন্য এর অ্যাসিডিটি কি হবে, সেজন্য এর অ্যাসিডিটি সবথেকে হাই হবে, অর্থাৎ ট্রাইক্লোরো যে অ্যাসিডিক অ্যাসিড তার অ্যাসিডিটি সবথেকে হাই। এটা যদি 1 2 3 বলি, তাহলে 3 is greater than 2 is greater than 1, অর্থাৎ নাম্বার অফ মাইনাস আই গ্রুপ সংখ্যা যত আমরা ইনক্রিজ করব তার অ্যাসিডিটি তত ইনক্রিজ করবে। এক্স্যাক্টলি। তাহলে আমাকে যখন আমরা এক্সামটা শুধুমাত্র আমি এটা চেক করব যে কার নাম্বার অফ মাইনাস আই গ্রুপ বেশি আছে, অর্থাৎ নাম্বার অফ মাইনাস আই গ্রুপ প্রপোর্শনাল টু অ্যাসিডিক স্ট্রেংথ। তাহলে আমি কি বলতে পারি, অ্যাসিডিক স্ট্রেংথ প্রপোর্শনাল টু, অ্যাসিডিক স্ট্রেংথ প্রপোর্শনাল টু আমি বলতে পারি স্ট্রেংথ অফ মাইনাস আই গ্রুপ। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে অ্যাসিডিক স্ট্রেংথ যেটা সেটা মাইনাস আই গ্রুপের সাথে প্রপোর্শনাল হবে। আবার আমি এটাকে অন্য এক্সাম্পল দিয়ে দেখাতে পারি। হ্যাঁ, কি হলো? ঠিক আছে, উপরের দিকে লিখছি। আরো সামনের দিকে নিয়ে, মানে পেছনের দিকে? এর পরের এক্সাম্পলটা দেখলে আরো ক্লিয়ার হবে তোমাদের। কার্বক্সিলিক অ্যাসিড নিয়েছি এখানে, এখানে একটা কার্বক্সিলিক অ্যাসিডে একটা ফ্লুরিন অ্যাড করেছে হাইড্রোজেনের বদলে। সেম টু সেম এখানে আমি ক্লোরিন অ্যাড করেছি, একইভাবে ব্রোমিনকে অ্যাড করেছি, একইভাবে আয়োডিনকে অ্যাড করেছি। কি পার্থক্য এখানে? সব সেম, শুধু পার্থক্য হচ্ছে হ্যালোজেন গুলো। এক্স্যাক্টলি, যেহেতু একটু আগে আমরা অর্ডারটা দেখলাম যে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যে হবে তার স্ট্রেংথ অফ উইথড্রয়িং পাওয়ারটা বেশি হবে। যেহেতু স্ট্রেংথ অফ উইথড্রয়িং পাওয়ারটা বেশি, তাহলে এই যে কার্বন বা এদের যে ইলেকট্রন উইথড্র করার যে পাওয়ারটা, অর্থাৎ এই বন্ড থেকে টোটাল যে ইলেকট্রনটা উইথড্র করবে তার পাওয়ারটা সব থেকে তার বেশি হবে, যার স্ট্রেংথ অফ উইথড্রয়িং পাওয়ার বেশি হবে। এবং যার স্ট্রেংথ অফ উইথড্রয়িং পাওয়ার অলরেডি আমরা দেখলাম এর সব থেকে বেশি হ্যালোজেন গুলোর মধ্যে, কারণ এর ইলেকট্রোনেগেটিভ সব থেকে হাই। তাহলে কি হবে, এর ক্ষেত্রে এই বন্ডটা, এই ওএইচ বন্ডটা সব থেকে আগে ব্রেক করবে, সব থেকে আগে ব্রেক করে সব থেকে আগে আমরা H+ আয়ন পাবো, এবং যত আগে H+ আয়ন পাবো তার অ্যাসিডিক স্ট্রেংথ তত বেশি হবে। ঠিক একইভাবে তাহলে তার থেকে কম ইলেকট্রনিক কে ফ্লোরিন, তার থেকে কম কে ব্রোমিন, তার থেকে কম কে আয়োডিন। তাহলে সব থেকে, তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, যে যার অ্যাসিডিক স্ট্রেংথ মানে যার অ্যাসিডিক স্ট্রেংথ তারই বেশি হবে, কিন্তু তার থেকে মোর পাওয়ারফুল যদি কোনো মাইনাস আই গ্রুপ অ্যাটাচ থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা প্রসেস। এবার নেক্সট আরেকটা এক্সাম্পল আমি যাচ্ছি সেম টাইপের। একটু আগে আমরা শিখেছিলাম যে একটা লিখেছিলাম যে এটা ডিসটেন্সের উপর ডিপেন্ডেন্ট। যদি আমি এবার এক্সাম্পলটাকে এইভাবে নিই, এইখানে আমি একটা ক্লোরিন অ্যাড করলাম,
তোমাদের এখানে আমি একটা জিনিস শেখাই, এই ফাংশনাল গ্রুপকে যদি আমি রেফারেন্স হিসেবে ধরি, তাহলে যে কোনো ফাংশনাল গ্রুপের সঙ্গে যুক্ত কার্বনটাকে বলা হয় আলফা কার্বন। খুব ইজিলি ফাইন্ড আউট করার জন্য এই নামটা দেওয়া হয়। ঠিক তার পরেরটাকে বলা হয় বিটা কার্বন, ঠিক তার পরেরটাকে বলা হয় গামা কার্বন। অর্থাৎ কোন একটা যে কোনো ফাংশনাল গ্রুপ হতে পারে, যে কোনো ফাংশনাল গ্রুপের সাথে ডাইরেক্টলি যে অ্যাটাচ কার্বনটা থাকবে সেই অ্যাটাচ কার্বনটাকে বলবো আমরা, যেহেতু এটা ডাইরেক্টলি 1 নম্বর কার্বন সেটা হচ্ছে আলফা, 2 নম্বরটা বিটা, 3 নম্বরটা হচ্ছে গামা। তাহলে এখানে আমি কি লিখেছি, একটা আলফা পজিশনে একটা কোডন অ্যাড করেছি। এবার ঠিক বিটা পজিশনে আমি একটা কোডন অ্যাড করব। এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটাতে, আলফা অ্যাসিড এটা বিটা। এরপর আমরা গামাতে একটা কোডন অ্যাড করলাম। তাহলে এখানে যদি এই তিনটে এক্সাম্পলকে তোমরা ভালো করে দেখো, তাহলে দেখতে পাবে, ভালো করে দেখতে হবে এগুলোর মধ্যে ডিফারেন্সটা কি, শুধুমাত্র হ্যালোজেনের পজিশনটা। খুব স্বাভাবিক, এইটা সব থেকে কাছে আছে, এই ক্লোরিনটা সব থেকে এই ফাংশনাল গ্রুপটা কাছে আছে, এবং যেহেতু এটা একটা মাইনাস আই গ্রুপ, তোমাদের আগে বলেছিলাম, তোমরা সিরিজটা যখন লিখেছো একটু আগে তোমরা কোশ্চেন করছিলে যে কেন এখান থেকে ক্লোরিন ইলেকট্রন টানছে, তা দেখবা সিরিজে দেখেছিলাম, সিরিজে হ্যালোজেনের পরে কিন্তু ও আর ওএইচ ছিল, যে হ্যালোজেনের পরে ক্লোরিন ব্রোমিন আগে ছিল, তারপরে ছিল ওএইচ বা ওআর গ্রুপ। অর্থাৎ এদের থেকে হ্যালোজেন গুলোর মাইনাস আইএফ এর পাওয়ার বেশি, সেই জন্য হ্যালোজেন কি করবে, এই দিক থেকে ইলেকট্রনটাকে উইথড্র করবে। যদি ওই সিরিজটা আমরা দেখে দেখো মাইনাস আই গ্রুপের সিরিজে, যে ওএইচ এর থেকে হ্যালোজেন গুলোর মাইনাস আই পাওয়ারটা বেশি, সেজন্য এই দিকটা ইলেকট্রনের ট্রান্সফারটা হবে। তাহলে বুঝতে পারছো ডিসটেন্সটা কোথায় কম, এখানে ডিসটেন্স সবথেকে কম, ডিসটেন্সটা কম, তাহলে এর সব থেকে বেশি ইলেকট্রন, এই বন্ডের থেকে সব থেকে বেশি ইলেকট্রন এই টানবে, এই ক্লোরিনটা। তো এর তার থেকে, হ্যাঁ এর তার থেকে একটু কম টানবে, এর তার থেকে আরো কম টানবে। তো যেহেতু ডিসটেন্সটা বাড়ছে আস্তে আস্তে, খুব স্বাভাবিক, ডিসটেন্স যত বাড়বে ওর উইথড্রয়িং পাওয়ারও তো কমে যাবে। সেই জন্য যেহেতু এর ক্ষেত্রে ডিসটেন্সটা সব থেকে লোয়েস্ট ডিসটেন্স, সেই জন্য এর পাওয়ারটা সবথেকে বেশি কাজ করবে ওই বন্ডটাকে ব্রেক করার জন্য। অতএব এখানে আমি একটা কথা বলতে পারি, যে কোন একটা সাবস্টিটিউয়েন্টের অর্থাৎ কোন একটা মাইনাস গ্রুপের যদি আমরা ডিসটেন্সটা আস্তে আস্তে বৃদ্ধি করতে থাকি, তাহলে তার এফেক্টটা আস্তে আস্তে কমে যাবে। যেহেতু এর এফেক্টটা আস্তে আস্তে কমে যাচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত, তাহলে কি ওয়েজ বন্ডকে ব্রেক করার যে পাওয়ার মানে ক্ষমতাটা ছিল সেটা কমে যাবে আস্তে আস্তে। অর্থাৎ এইখানে ওয়েজ বন্ডটা সব থেকে লাস্টে ব্রেক করবে, অর্থাৎ এর অ্যাসিডিটি সব থেকে কম হবে, অর্থাৎ এর অ্যাসিডিটি সব থেকে কম হবে। তাহলে এখানে একের অ্যাসিডিটিটা সব থেকে বেশি, তারপরে 2 এর, তারপরে 3 এর। কেটে যাওয়ার আগে আবার বলবে। তো এটা একটা এক্সাম্পল, এক ধরনের এক্সাম্পল ছিল অ্যাসিডের। আর এটা এতক্ষণ যত এক্সাম্পল গুলো আমরা করলাম সেগুলো সব ছিল মাইনাস আই গ্রুপ দিয়ে, যে মাইনাস আই গ্রুপ দিয়ে কিভাবে অ্যাসিডিক স্ট্রেনকে আমরা ইনক্রিজ করতে পারি। তাহলে এখান থেকে একটা ক্লিয়ার, ভেরি ক্লিয়ার, যে কোন একটা অ্যাসিডের, কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিটি তোমাকে ইনক্রিজ করতে গেলে সেখানে নাম্বার অফ তোমার মাইনাস আই গ্রুপ ইনক্রিজ করতে পারো, তাদের স্ট্রেনথকে তুমি ইনক্রিজ করতে পারো। অর্থাৎ এক কথায় বলতে পারি
মাইনাস আই গ্রুপের সাথে স্ট্রেংথ অফ মাইনাস আই গ্রুপের সাথে কার্বক্সিলেসের যে অ্যাসিডিটি সেটা প্রপোর্শনাল। তো তাহলে তার মানে কোন একটা অ্যাসিডের অ্যাসিডিটি ইনক্রিজ করতে গেলে সবসময় মাথায় রাখতে হবে আমাকে সেখানে মাইনাস আই গ্রুপের ভূমিকাটা খুব বড় একটা ভূমিকা পালন করবে। এরপরে আমরা যে এক্সাম্পল গুলো দেখবো সেটা হচ্ছে প্লাস আই গ্রুপ দ্বারা। প্লাস আই গ্রুপ কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিডিটিটা কিভাবে নিয়ন্ত্রণ করছে। প্রথমটা CH3COOH অ্যাসিটিক অ্যাসিড, তারপরে একটা কার্বন চেন বাড়িয়েছে CH3CH2COOH, তারপরেরটা আর একটা CH3 ইনক্রিজ করলাম, তারপর আর একটা CH3 ইনক্রিজ করলাম। এখানে কেসটা সেই আগেরটার মতনই, আগেরটার ক্ষেত্রে মাইনাস আই গ্রুপটা ইনক্রিজ করেছি, এখানে কি করছি আমরা আস্তে আস্তে প্লাস আই গ্রুপের সংখ্যাটাকে ইনক্রিজ করেছি। আমরা একটা আগে দেখলাম যে CH3 মূলক যেটা সেটা হচ্ছে প্লাস আই গ্রুপ, অর্থাৎ ইলেকট্রন ডোনেট করে। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে অ্যাসিডিটি দেখতে গেলে এই বন্ডটা ব্রেক করতে হবে, অর্থাৎ এই বন্ডটা যত উইক হবে তত তাড়াতাড়ি আমরা H+ পাবো। এবার যদি কোনো কারণে এই বন্ডটা স্ট্রেংথ বেড়ে যায়, অর্থাৎ এই বন্ডের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব যদি বেড়ে যায় ডেনসিটি, তাহলে বন্ডটা স্ট্রং হয়ে যাবে। আর বন্ড স্ট্রং হয়ে গেলে সে সহজেই ওই বন্ডটা ব্রেক করবে না, সহজে H+ আয়ন পাবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা CH3 গ্রুপ আছে, এটা ইলেকট্রন ডোনার। তাহলে এটা ডোনার মানে কি, এই বন্ডের মধ্যে ওএইচ বন্ডের মধ্যে ইলেকট্রন ডেনসিটি আস্তে আস্তে কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। এখানে যদি আমি আরো ভেঙে লিখি তাহলে এখানে অ্যাকচুয়ালি স্মল যে হাইড্রোজেন অ্যাটম তারা ইলেকট্রন ডোনেট করছে, যদি এখানে ডোনেশন পাওয়ারটা খুবই কম, কিন্তু এখানে কি করছে, এখানে একটা বড় একটা CH3 ব্লক ইলেকট্রন দান করছে এবং এই বন্ডের ইলেকট্রনের ডেনসিটি ইনক্রিজ করছে। এইটার ক্ষেত্রে দুটো বড় CH3 মূলক এই বন্ডের ইলেকট্রনের ডেনসিটি ইনক্রিজ করছে। এইখানে তিনটে CH3 মূলক এই বন্ডের ডেনসিটি কি করছে, ইনক্রিজ করে দিচ্ছে। তাহলে এক্সাম্পল লেখা হয়েছে, নোট ডাউন করা হয়েছে। তাহলে এখানে চারটে এক্সাম্পল যদি ভালো করে দেখি, এখানে তিনটে ছোট ছোট হাইড্রোজেন অ্যাটম আছে যাদের একটু আগে আমরা সিরিজে দেখেছি ওদের ডোনেশন পাওয়ার খুবই কম। তাহলে এখানে আর এখানে কি একটা বড় একটা CH3 ব্লক তারা ইলেকট্রন দান করছে, এখানে দুটো CH3 ব্লক ইলেকট্রন দান করছে, এখানে তিনটে CH3 ব্লক ইলেকট্রন দান করছে। তো সব থেকে ডোনেশনটা কোথায় বেশি হবে, 4 নম্বরের ক্ষেত্রে। এবার যত বেশি ইলেকট্রন ডোনেশন হবে এই বন্ডের ওএইচ বন্ডের স্ট্রেংথ তত ইনক্রিজ হয়ে যাবে, কারণ এখানে ইলেকট্রনের ডেনসিটি তত বাড়ছে, ইলেকট্রনের শেয়ারিং তত বেশি হচ্ছে। ইলেকট্রনের শেয়ারিং যত বেশি হবে তত এর স্ট্রেংথটা তত বৃদ্ধি হবে। তাহলে এই বন্ডের স্ট্রেংথ যত বাড়বে তার অ্যাসিডিটি তত কমে যাবে, অর্থাৎ সে তার অ্যাসিডিটি তত লো হয়ে যাবে, কারণ ওই ওএইচ বন্ডটা আর ব্রেক করতে চাইবে না। কারণ এখানে যদি ইলেকট্রন ডেনসিটি বাড়তে থাকে এদের মধ্যে যে পার্শিয়াল পজিটিভ নেগেটিভ সেই ডিফারেন্সটা কমে যাবে।
সেই নেচারটা কমে যাবে। কি বললাম বুঝতে পারলে? তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি কোনো কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে যদি প্লাস আই গ্রুপের সংখ্যা ইনক্রিজ করা হয় তাহলে তার অ্যাসিডিটি কমে যাবে, অর্থাৎ প্লাস আই গ্রুপের সাথে অ্যাসিডিটির যে সম্পর্ক সেটা পুরোপুরি ইনভার্স, পুরোপুরি পুরোপুরি হ্যাঁ ইনভার্সলি প্রপোর্শনাল। কারণ কি অ্যাসিডের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে যে ওই বন্ড ব্রেক করতে হবে ওএইচ বন্ডটাকে। তাহলে ওএইচ কোন একটা বন্ড ব্রেক করতে গেলে সেখানে ইলেকট্রনের ডেনসিটি শূন্য করার চেষ্টা করতে হবে। এখানে ইলেকট্রন ডেনসিটি বা এই ইলেকট্রন সেভিলে প্রবেশ শূন্য হয় তাহলে এটা ইজিলি বেরিয়ে যাবে সিস্টেম থেকে। এবার তুমি ইলেকট্রন ডোনেট করছো মানে কি সে বন্ডটাকে আরো এম্পাওয়ার করছো, এই বন্ডের ডেনসিটিটাকে আরো ইনক্রিজ করে দিচ্ছ। তাই না? সেই জন্য তুমি কার্বক্সিলিক অ্যাসিডে তুমি যখন অ্যাসিডিটি স্ট্রেংথ দেখতে যাবে তখন সবসময় প্রেফার করা হবে মাইনাস আই গ্রুপ, আর যত প্লাস আই গ্রুপ অ্যাড করবে বন্ডের স্ট্রেংথ ইনক্রিজ করতে থাকবে এবং তার অ্যাসিডিটিও আস্তে আস্তে লস মানে ডিক্রিজ হতে শুরু করবে। ঠিক আছে? তাহলে এই যে ইন্ডাকটিভ এফেক্টটা মানে অনেক কিছু ডিসকাস করা হলো, অনেক কিছু বলা হলো, আলটিমেটলি টু দা শর্ট যেটা তোমার এক্সাম পারপাসে একদম কাজে লাগবে। তোমাকে মাত্র দুটো জিনিস লাগবে তোমার ক্ষেত্রে, দুটো কথা এখানে নোট ডাউন হয়ে যাবে, একদম শর্ট নোট যেটাকে বলে। শর্ট নোট হলো যে ইন্ডাকটিভ এফেক্টটা সিগমা বন্ডের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়, এটা একটা পার্মানেন্ট এফেক্ট এবং এর ফলে পজিটিভ নেগেটিভ চার্জ ক্রিয়েট হয় পার্সিয়াল, এবং একজন ইলেকট্রন ডোনেট করতে পারে আর একজন ইলেকট্রন উইথড্র করতে পারে, যেহেতু দুজনের মধ্যে ইলেকট্রনের পার্থক্য থাকে। এবার তুমি এটাকে কি করবে, যেহেতু তোমার এক্সামের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লিকেশন করতে, অ্যাপ্লিকেশন গুলো এরকম তুমি দেখলেই বুঝতে পারবে যেখানে মাইনাস আই গ্রুপের নাম্বার ইনক্রিজ করছে তার ডিসটেন্স যেহেতু কাছে, সেই সমস্ত যে ফ্যাক্টরস গুলো বললাম 3-4টে যে ফ্যাক্টর, প্রথমে কি দেখবে যে স্ট্রেংথ কার বেশি, হ্যাঁ ইলেকট্রোনেগেটিভ যদি ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ থাকে তা দেখবো তার স্ট্রেংথ কার বেশি, বা ওই সিরিজ থেকে বুঝবো কার স্ট্রেংথ বেশি। আবার দেখবো যদি একই ফাংশনাল গ্রুপ থাকে কে কতটা কাছে আছে কে কতটা দূরে আছে, এই একটা সিস্টেম দেখলাম। আর একটা ক্ষেত্রে আমরা কি দেখলাম, যদি নাম্বারটা আমরা ইনক্রিজ করি, যদি আমরা মাইনাস আই গ্রুপের সংখ্যাটাকে ইনক্রিজ করি তাহলে সেখানে একটা কেস আমরা দেখলাম। আর একটা হচ্ছে ডিসটেন্স ফ্যাক্টর। তাহলে টুটা শর্ট যদি আমি বলে দিই ফ্যাক্টরস গুলো কি কি, তাহলে দেখো এইগুলো দাঁড়াচ্ছে একদম টুটা শর্ট। লাস্টলি যেটা যে প্রথমে কি যে স্ট্রেংথ অফ মাইনাস আই গ্রুপ, যদি ডিফারেন্ট মাইনাস আই গ্রুপ দেওয়া থাকে যার স্ট্রেংথ বেশি তার অ্যাসিডিটি বেশি হবে। সেকেন্ড হচ্ছে নাম্বার অফ মাইনাস আই গ্রুপ, যদি নাম্বার অফ মাইনাস আই গ্রুপ বেশি থাকে তাহলে তার অ্যাসিডিটি ইনক্রিজ করবে। 3 নম্বর হচ্ছে ডিসটেন্স, ডিসটেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে, ফ্যাক্টরগুলো ইনভার্সলি প্রপোর্শনাল হবে অ্যাসিড স্ট্রেংথটা। 4 নম্বর কি বললাম, তাহলে একটা 4 নম্বর হচ্ছে তুমি যত প্লাস আই গ্রুপ এড করবে অ্যাসিডিটি তত কম হবে। তাহলে স্ট্রেংথ অফ দা মাইনাস আই গ্রুপ একটা করতে পারো তুমি, নাম্বার অফ মাইনাস আই গ্রুপের সংখ্যা তুমি বাড়াতে পারো, আর একটা তুমি ডিসটেন্স ফ্যাক্টর যত কাছে বা দূরে হবে তার উপরেও মাইনাস এই ইন্ডাকটিভ এফেক্টটা তোমার নির্ভর করবে। কি বলা বুঝতে পেরেছো? তাহলে এগুলো তোমার একদম টু দা শর্ট নোট হবে, কি বলতো সব সামান্য